কালবেলার বিশেষ বিশ্বকাপ আয়োজন মাঠের খেলা জয়ের বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শেখ মেহেদী হাসান। বিশ্বকাপের উন্মাদনা এখন তুঙ্গে, প্রতিটি দিনই যেন হাজির হচ্ছে নতুন নতুন চমক আর সমীকরণ নিয়ে। আর আজকের এই বিশ্বকাপ উন্মাদনা ও ট্যাকটিক্স নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমার সাথে যোগ দিয়েছেন কালবেলারই প্রতিনিধি গোলাম মোস্তফা। মোস্তফা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি মাঠের খেলা জয়ের বেলাতে। হ্যাঁ, ধন্যবাদ। মোস্তফা ভাই, আপনার সাথে আসলে মূল আলোচনায় ঢুকবো, তবে তার আগে আসলে দর্শকদের ফোকাসটা রাখতে চাই আজকের হাই ভোল্টেজ ম্যাচের দিকে। আজকে রাতে আসলে মাঠে নামছে হট ফেভারিট আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। অস্ট্রিয়ার বিপরীতে স্কালোনির শিষ্যদের বিল্ড আপ প্লে কতটা কার্যকর হবে ডালাসের মাঠে, আজ শেষ হাসি কে হাসবে, চলুন আমরা দেখে আসি ম্যাচটি নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদনে। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে আবারও মুখোমুখি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। সোমবার ডালাসে লিওনেল স্কালোনির পজিশনাল প্লেয়ের সামনে রালফ রাঙ্কনিকের হাই ভোল্টেজ গেগেন প্রেসিং, একদিকে লিওনেল মেসির সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতা হওয়ার মহাকাব্যিক মঞ্চ, অন্যদিকে ইউরোপের মোস্ট ডিসিপ্লিন সেন্ট্রাল ব্লক অস্ট্রিয়া। এটি কেবল একটি ম্যাচ নয়, মডার্ন ফুটবলের দুই ভিন্ন ঘরানার কঠিন ট্যাকটিক্যাল লড়াই। এই ম্যাচের ট্যাকটিক্যাল নিউক্লিয়াস লিওনেল মেসি, আর একটি গোল করলেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হবেন LM10। তবে মেসিকে বোতলবন্দি করতে রাঙ্কনিকের মূল অস্ত্র হাফ স্পেস জ্যাম এবং প্যাক হান্টিং। অস্ট্রিয়ার লক্ষ্য মেসি ডান দিক থেকে কেটে ভেতরে যে পাসিং লেন তৈরি করেন ডেভিড আলাবাকে দিয়ে সেই জোন লক করে দেওয়া। অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার স্পষ্ট করে বলেছেন, আমরা আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, কিন্তু নিজেদের শক্তির ওপর আমাদের ভরসা আছে। আমরা যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করতে পারি। অস্ট্রিয়ার এই হাইল্যান্ড প্রেসিং এবং ফিজিক্যাল ট্রানজিশন নিয়ে সতর্ক আর্জেন্টিনা ক্যাম্পও। সহকারী কোচ পাবলো আইমার স্পষ্ট মনে করিয়ে দিয়েছেন, অস্ট্রিয়া অত্যন্ত ফিজিক্যাল ফুটবল খেলে, তারা ভিন্ন এক চ্যালেঞ্জ ছুড়ে দিবে। আর তাই তো স্কালোনি 4-4-2 ফরমেশনে মন্টিয়েলের চোটে নামাচ্ছেন নাহুয়েল মলিনাকে, যা রাইট উইংয়ে ওভারল্যাপিং বাড়াবে। তবে সবচেয়ে বড় ট্যাকটিক্যাল মুভ হতে পারে থিয়াগো আলমাদার জায়গায় গতিশীল নিকোলাস গঞ্জালেসের অন্তর্ভুক্তি। অস্ট্রিয়া যখন অনেক ওপরে উঠে প্রেস করবে, তখন তাদের ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গা এক্সপ্লয়েট করতে গঞ্জালেসের গতি হবে স্কালোনির প্রধান অস্ত্র। আর মাঝমাঠে ডিপল, এনজো ও ম্যাকেলিস্টার খেলবেন প্রেসিং ট্র্যাপ এড়াতে দ্রুত ওয়ান টাচ পাসিং ফুটবলে। ডালাসের এই ট্যাকটিক্যাল দাবার বোর্ডে যে জিতবে তার নকআউট নিশ্চিত। রাঙ্কনিকের হাই ইন্টেন্সিটির দম বন্ধ করা প্রেস নাকি স্কালোনির নিখুঁত বিল্ড আপ, শেষ হাসি কার হবে? সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় আর্জেন্টিনা কি পারবে অস্ট্রিয়ার এই পরিকল্পনা ভেস্তে দিতে? সেই অপেক্ষায় সমর্থকরা। দর্শক, ফিরে এলাম স্টুডিওতে। প্রতিবেদনে দেখলাম ট্যাকটিক্যাল লড়াইয়ের বিস্তর হিসাব নিকাশ। আজকের ম্যাচে অস্ট্রিয়ার এই প্রেসিং ফুটবলের বিপরীতে আর্জেন্টিনার গেম প্ল্যান কেমন হওয়া উচিত বলে মোস্তফা ভাই আপনি মনে করেন? এবারের বিশ্বকাপে আপনারা জানেন যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং শুরুটাও কিন্তু ঠিক চ্যাম্পিয়নের মতোই করেছে তারা। প্রথম ম্যাচে 3-0 গোলের দাপুটে একটা জয় আলজেরিয়ার বিপক্ষে। এই ম্যাচে লিওনেল মেসি সংখ্যা ছিল তাকে নিয়ে, বিশ্বকাপের অনেকটা আগ পর্যন্তই তাকে নিয়ে সংখ্যা ছিল, কিন্তু সব সংখ্যা কিন্তু দূর করে লিওনেল মেসি কিন্তু তার ম্যাজিক, আমরা নর্মালি সবসময় যে ম্যাজিকটা তিনি দেখিয়ে থাকেন, এবং বিশ্বকাপের মঞ্চেও আবারও সেই ম্যাজিক দেখিয়েছেন। 3 গোল করেছেন, একমাত্র ফুটবলার 2026 বিশ্বকাপের হ্যাটট্রিক করেছেন। আজকেও তার উপর দলের ভরসা জায়গা এবং সমর্থকদেরও বড় প্রত্যাশার নাম লিওনেল মেসি। যদিও বা প্রতিপক্ষের কোচ কিন্তু শুধু আর্জেন্টিনাকে মেসি নির্ভর দল বলতে নারাজ। তিনি আজকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিন্তু কথা বলেছেন, এবং সেখানে সরাসরি জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কিন্তু পুরো দলটাই ভয়ঙ্কর, মেসি নির্ভর নয়। এবং তারা সেই প্রত্যাশা রেখেই তাদের টেকনিক, তাদের কৌশল অবলম্বন করে আর্জেন্টিনার বিপক্ষে খেলার ঘোষণা দিয়েছেন। এবং আমি মনে করি আজকেও আর্জেন্টিনা তাদের সেরাটা ঢেলে দিবে। যদিও বা অস্ট্রিয়া তাদের মিশন শুরু করেছে বড় জয় দিয়ে জর্ডানের বিপক্ষে, এবং কি তাদের সাম্প্রতিক ইতিহাস কিন্তু খুবই ভালো। মাঠের পারফরমেন্সে সর্বশেষ 12 ম্যাচে 10টিতে জয়, এবং
একটা করে ড্র এবং হার। তার মানে অস্ট্রিয়াকেও আসলে হালকাভাবে দেখার সুযোগ নেই, এবং ওইটা লিওনেল স্কালোনি কিন্তু মাথায় রেখেই দল সাজাবেন, একাদশ গড়বেন। এবং এই ম্যাচের আগেও দেখলাম যে আর্জেন্টিনা কিন্তু পুরো ফুরফুরে মেজাজে, পুরো দল কিন্তু আমরা দেখলাম যে একদম বারবিকিউ পার্টি ছিল তাদের। হ্যাঁ, এবং অনুশীলনেও দেখলাম যে দুর্দান্ত ফুরফুরে মেজাজে আছে। এটা কি মেসির জন্য? মেসিকে ঘিরে আসলে এতটা ফুরফুরে থাকা? নিঃসন্দেহে বলা যায় যে আমরা আসলে বলে থাকি, আলোচনার অনেক সময় দেখা যায় যে আমরা এই কথাগুলো বলি। এবারের বিশ্বকাপেও দেখা গেছে সেটা, যে আর্জেন্টিনার পুরো দলটাই কিন্তু লিওনেল মেসির জন্য খেলে। একদম। আপনি দেখেন, যদি পর্তুগালের ম্যাচটা দেখেন, আমরা সেখানে কিন্তু ওই ক্রিস্টিয়ানো রোনালদোকে কিন্তু দলের বাকি প্লেয়াররা কিন্তু ওই সাপোর্টটা দেন নাই। পক্ষান্তরে লিওনেল মেসির জন্য পুরো টিম কিন্তু একদম উদারভাবে তাকে হেল্প করেন, যতটুকু দেওয়া যায় শতভাগ সাপোর্ট দিয়ে থাকেন সতীর্থরা। শুরুর দিকে, বিশ্বকাপের শুরুর দিকে আসলে যখন ব্রাজিল স্পেন যখন ড্র করছিল, আসলে এটাকে অনেকেই বলছিল একটা অঘটন। যেমন স্পেনকে আসলে বলা হচ্ছিল বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন। তারা ছোট দলের বিপক্ষে যখন ড্র করলো, সবাই বলছিল হয়তো যে আর্জেন্টিনাও হয়তো এরকম কোনো একটা কিছুর সম্মুখীন হতে যাচ্ছে। কিন্তু আসলে আর্জেন্টিনার প্রথম ম্যাচে কি করলো আমরা সবাই দেখলাম, সেখানে মেসি হ্যাট্রিকের মাধ্যমে আসলে জয়টা পেল। তো এটা নিয়ে আপনি কি মনে করেন? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে এবারের বিশ্বকাপটা কিন্তু প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ এবং 3টি দেশে আয়োজন। অনেকগুলো দল থাকাতে আসলে একটু এলোমেলো হবেই, এবং আমরা সেটা দেখেছি। কিন্তু প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচেই কিন্তু দলগুলো কিন্তু আপনি দেখেন, ব্রাজিলের কথা বললেন, ব্রাজিল কিন্তু সেরা খেলাটাই কিন্তু দেখিয়েছে। যদিও বা দর্শকদের প্রত্যাশাটা এখনো পূরণ করতে পারে নাই, বাট ওই প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে তুলনামূলকভাবে যথেষ্ট ভালো খেলেছে, ছন্দে ফিরেছে। এবং স্পেন আপনি দেখেন, স্পেনের যে এটা ছিল, দ্বিতীয় ম্যাচেই কিন্তু দুর্দান্ত কামব্যাক। এবং আমাদের দ্বিতীয় ম্যাচেই দেখলাম যে লামিন ইয়ামাল একাদশের শুরুতেই সুযোগ পেলেন এবং নিজের জাত চালালেন, দুর্দান্ত খেলেছে। আশা করি যে বাকি ম্যাচগুলাও, আপনি যে ফেভারিটের কথা বললেন, নিঃসন্দেহে স্পেন এবারের বিশ্বকাপের ফেভারিট দল, এবং এই ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও ধরে রাখবে। না, আমরা অনেকে আসলে বলি যে বিশ্বকাপে ছোট দল বড় দল, এখানে আসলে দেখলাম যে সব দেশগুলো, যে 48টা দেশ যে অংশগ্রহণ করেছে, তারা আসলে প্রমাণ করতেছে এটাই যে এখানে ছোট বা বড় দল বলতে কিছু নাই, আমরা সবাই নিজেদের যোগ্যতা দিয়ে আসলে খেলতে এসেছি। এক্স্যাক্টলি। মোস্তফা ভাই, আমরা আসলে আজকের যে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনার ম্যাচ, সেটা নিয়ে বেশি কথা না বলি, কারণ রাতে আসলে একটু পরে ম্যাচটা শুরু হবে। আমরা যদি একটু আলোচনা করি, আসলে এই বিশ্বকাপে কিন্তু গোলরক্ষকদের যে পারফরমেন্স, মানে ফরওয়ার্ডদের থেকে তারা আসলে যেভাবে সবার আলোটা কাটছে, এটা আপনি আসলে কিভাবে দেখতেছেন? দুর্দান্ত। এবারের বিশ্বকাপটা আসলেই, বিশ্বকাপ শুরুর আগে আমাদের যাদের প্রতি প্রত্যাশা ছিল, বিশেষ করে গোলরক্ষকদের প্রতি, আপনি ধরেন এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নোয়ার, এরকম যারা তারকা ট্যাগ, যারা সারা বছরই ক্লাব এবং জাতীয় দলের হয়ে নিজেদের সেরাটা দিয়ে থাকেন, এবারের বিশ্বকাপে একটু ব্যতিক্রম, মানে তারা নন, চমক জায়গা নিয়ে দলগুলোর গোলরক্ষকরা আসলে সেরাটা উপহার দিয়েছেন ইতিমধ্যেই। বিশেষ করে আমরা দেখেছি যে কেপ ভার্দের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স, এবং এখন পৃথিবী জুড়েই তার আলোচনা। এরপরে যদি আমরা গতকালকে যে ম্যাচগুলো হয়েছে, সেখানে ইরানের গোলরক্ষক অসাধারণ খেলেছেন। বেলজিয়ামের মতো দলের পুরো আক্রমণ ভাগ তিনি একাই রুখে দিয়েছেন। এবং এবারের বিশ্বকাপে বলা হচ্ছে যে কেপ ভার্দের গোলরক্ষক, ইরানের গোলরক্ষক, কুরাসাওর গোলরক্ষক, তো আপনি দেখেছেন যে 90 মিনিটে 15টি সেভ, এবং এটা 1966 বিশ্বকাপের পর এইটাই রেকর্ড, সর্বোচ্চ সেভের রেকর্ড ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। এবং সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসও 9টি সেভ করে দ্বিতীয় স্থানে আছেন। তারপরে
বুজিনহা, তারপর আলী রাজা, বেরানবান্দ দুজনই 7টি করে সেভ করেছেন। এবং এটা চমক এবারের বিশ্বকাপে আমার কাছে মনে হয় যে এটাই, বিশেষ করে 2টা ম্যাচ অনেকগুলো দলই খেলেছেন, আবার বাকিও আছে। এখন পর্যন্ত গোলরক্ষকদের এই পারফরমেন্সই সেরা চমক। আপনি যদি এবারে বিশ্বকাপটা দেখেন, এবারে বিশ্বকাপে যে গোলরক্ষকদের আধিপত্য, শুধু সেটা না, মানে গোলরক্ষক আসলে কোন দেশের গোলরক্ষকরা আসলে পারফর্ম করতেছে। ছোট দেশগুলোর যে নতুন, যেই দেশগুলো আসলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসছে, Right. তাদের গোলকিপাররা আসলে এবার একদম আলো কারে নিতেছে সবকিছু। Exactly. আপনি যদি দেখেন আগের বিশ্বকাপে যদি যাই, হয়তো শেষ 2014 সালের বিশ্বকাপ, যেখানে বলতে জার্মানির। পারি যে মানে গোলকিপারদেরই বিশ্বকাপ, যেখানে ম্যানুয়েল নয়ার ছিল, ওচোয়া ছিল, ইকার ক্যাসিয়াস, মানে কে ছিল না, কিন্তু সেই গোলকিপার গুলো আসলে ছিল বড় দলের গোলকিপার। কিন্তু এবারও ওয়ার্ল্ড কাপে আপনি যদি দেখেন, মানে কোরাসাও, সৌদি আরব, জি, ইরান, মানে সব ছোট ছোট দেশগুলোর আসলে গোলকিপাররা পারফর্ম করতেছে। এই যে বিশ্বকাপে আমরা গোলকিপারদের পারফর্মটা দেখলাম, এর আগে আসলে আমি বললাম 14 সালের কথা, আপনার কি সেই 14 সালের বিশ্বকাপে গোলকিপারদের ওই পারফরমেন্সটা মনে পড়ে? নিঃসন্দেহে 2014 বিশ্বকাপে আপনি জানেন যে ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ম্যানুয়েল নোয়ারের যে অসাধারণ কিছু সুইপার save, কিপিং, এবং তারা সেবার ব্রাজিলকে সেমিফাইনালে, তারপরে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন, একদম এবং সেখানে অসাধারণ ভূমিকা ছিল ম্যানুয়েল নোয়ারের। এবং আপনি জানেন যে ওই ভূমিকার কারণেই কিন্তু এবারের বিশ্বকাপেও তাকে নিয়ে কিন্তু কিছুটা জল্পনা কল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনা দূরে ঠেলেই কিন্তু তাকে দলে জায়গা দিয়েছেন। সর্বশেষ 2018 বিশ্বকাপ বা 2000 কাতার বিশ্বকাপে আপনি দেখেন এমিলিয়ানো মার্টিনেজ এককভাবে, বিশেষ করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে যে সেভ তিনি করেছেন, এইগুলো আসলে নজিরবিহীন, এবং ইতিহাসের পাতায় এগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানে এগুলো সব ছিল আসলে 22-এ, যদি আমি কথা বলি, এগুলো আসলে একক পারফরমেন্স, একক performance, একক আধিপত্য। right. কিন্তু এবারে আসলে প্রথম এরকম গোলকিপারদের আসলে ছোট দেশগুলো থেকে আমরা এরকম পারফরমেন্স দেখতেছি। মোস্তফা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, মাঠের খেলা জয়বালাতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, মাঠের খেলা জয়বালা থেকে আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা বিশ্বকাপকে উপভোগ করবেন, আপনারা কালবেলা সাথেই থাকবেন। ধন্যবাদ।